আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং প্রথম অধ্যায় আমাদের 6 নম্বর অধ্যায় 5 নম্বর ফরম্যাট বন্ড ভ্যালুয়েশন। খুবই গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট। আসলে বন্ড ভ্যালুয়েশনে আমাদের মাত্র 5টা রিকোয়ারমেন্ট শিখতে হয়। বন্ড আছে 3 ধরনের: অপরিশোধিত বন্ড, পরিশোধিত বন্ড আর জিরো কুপন বন্ড। তো সবার জন্যই এই 5টা রিকোয়ারমেন্ট করার জন্য আমাদের 7টা সূত্র শিখতে হয়। কেন 5টা রিকোয়ারমেন্টে আবার 7টা সূত্র কেন? একটা রিকোয়ারমেন্টের জন্য 3টে সূত্র, আর বাকি 4টা রিকোয়ারমেন্টের জন্য 4টা সূত্র। তাহলে মোট এই 7টা সূত্র জানতে হবে। একটা রিকোয়ারমেন্টের জন্য 3টে সূত্র হলো কি করে? এটা মূলত বন্ড 3 ধরনের, তো এই জন্য সূত্র চেঞ্জ হয়েছে। প্রশ্নটা হলো ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বন্ড। এখন বন্ডটা যদি অপরিশোধিত হয় তাহলে ভ্যালু অফ বন্ডের সূত্র হবে ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই ডিসকাউন্ট রেট। এই এখন ইন্টারেস্ট যদি মনে করেন আপনার 1000 টাকা হয়েছে, ডিসকাউন্ট রেট 10%, 1000 টাকারে 0.10 দিয়ে ভাগ করে দিবেন, দিলে আপনার টাকা ভ্যালু চলে আসবে। আর সেখানে যদি বন্ডটা আমাদের রিডিমেবল হয়, পরিশোধিত হয়, তাহলে সূত্র ওইটাই থাকবে ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই ডিসকাউন্ট রেট। দেখেন একই কথাই লিখেছি, লিখে একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে। ব্র্যাকেটের ভিতরে একটু বাড়তি কথা, 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i টু দি পাওয়ার n ব্র্যাকেট ক্লোজ। n কত বছর? ওই ম্যাচুরিটি পিরিয়ড যদি 5 বছর, 7 বছর, 10 বছর হয়, সেটা n এর মান বসবে। এরপরে প্লাস রিডিমেবল ভ্যালু। রিডিমেবল ভ্যালুটা কি? পরিশোধিত মূল্য আফটার ম্যাচুরিটি। ম্যাচুরিটি শেষ হওয়ার পরে, মেয়াদকাল শেষ হওয়ার পরে পরিশোধ মূল্যটাকে বলা হবে আরভি। দেখেন এখন ফেস ভ্যালু একটা বন্ডের সাপোজ 1000 টাকা, 5 বছর পরে পরিশোধ হবে যখন, যদি বলা হয় রিডিম 10% প্রিমিয়াম আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে যখন পরিশোধ হবে তখন 10% অধিহার দিতে হবে। বলছিলাম যে বন্ডের মূল্য 1000 টাকা, 1000-এর উপরে 10% 100 টাকা বাড়বে। 100 টাকা বেড়ে কত হয়ে যাবে? 1100 টাকা। তখন আরভি পরিবর্তন হয়ে যাবে। ফেস ভ্যালু 1000 টাকা হলেও আরভি তখন 1100 হয়ে যাবে। যদি বলা হতো 10% ডিসকাউন্ট আফটার ম্যাচুরিটি আফটার 5 ইয়ার্স, তাহলে কি হতো? কমে যেত, আরভি কমে যেত। তার মানে আমরা বুঝতে পারছি আরভি কমতেও পারে, বাড়তেও পারে, সমান থাকতেও পারে। হ্যাঁ, উজ্জ্বল কি শুনতে পাচ্ছে আমার কথা? তাহলে আমরা যে সূত্রটা দেখলাম এটা অঙ্ক করার সময় আরো সুন্দর করে বোঝাবো, অঙ্ক করার সময় বুঝতে সুবিধা হবে আপনাদের। এবার ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বন্ড হয় জিরো কুপন বন্ড। যে জিরো কুপন লেখা থাকে তাহলে ভ্যালু অফ বন্ডের সূত্র আরভি ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এখন i আমি বলতেছি মুখী, এখানে লিখেছি তো আর এর মান i এর মান একই, i এবং r একই জিনিস। আর তে রেট অফ ইন্টারেস্ট, i তে ইন্টারেস্ট রেট, ব্যাস। ওকে। কারেন্ট ইল্ডটা কি? ইন্টারেস্ট অ্যামাউন্টকে সেল প্রাইস দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কারেন্ট ইল্ড পাওয়া যায়। ইল্ড টু ম্যাচুরিটি সূত্র কি? ইন্টারেস্ট প্লাস আরভি মাইনাস নিট সেল ভ্যালু ভাগ n হোল ডিভাইডেড বাই আরভি প্লাস নিট সেল ভ্যালু ভাগ 2 ইন্টু 100। তাহলে ইল টু ম্যাচুরিটি সূত্র দেখলাম। এবার ইল টু কলের সূত্র কিন্তু সেম, শুধু আমরা যে ইল টু ম্যাচুরিটি লেখার সময় এখানে যে আরভি রিনিউয়েবল ভ্যালু লিখি, ওই জায়গায় আমরা লিখবো ইল টু কলের সময় কল প্রাইস, সিপি
সিপি কল প্রাইস দেওয়া থাকবে প্রশ্নে। আচ্ছা, একই সূত্র, ইল টু ম্যাচুরিটি আর ইল টু কল। ক্যাপিটাল গেইন অর লস, সেল প্রাইস থেকে কল প্রাইস বাদ দিলে ক্যাপিটাল গেইন অথবা লস পাওয়া যাবে। এখন একটা অঙ্ক করাবো, যে অঙ্কের ভিতরে সবগুলো রিকোয়ারমেন্ট পাবো। সবাই একটু খেয়াল করি, দেখেন। এ 10 ইয়ার্স 12% সেমি অ্যানুয়ালি কুপন বন্ড, 10 বছর মেয়াদি 12% সুদে একটা বন্ড উইথ এ ফেস ভ্যালু যার 1000 টাকা, মেবি কল ইন 4 ইয়ার্স। 10 বছর পরে মেয়াদ হবে, মেয়াদ শেষের আগে 4 বছর পার হওয়ার পরে যদি কল করা হয়, এই যে সে কল প্রাইস, এট এ কল প্রাইস 1060 টাকা। এখন দ্য বন্ড সেল ফর 1100 টাকা, সেলিং প্রাইস 1100 টাকা, সব ইনফরমেশন দেওয়া রয়েছে। অ্যাজুমিং দ্যাট দ্য বন্ড হ্যাজ জাস্ট বিন ইস্যু, ধরে নেন যে এখনই মাত্র ইস্যু করেছে, আফটার 10 ইয়ার্স, 10 বছর পর মেয়াদ হবে, মেয়াদ শেষ হবে। এখন এই অবস্থায় আমরা কয়টা প্রশ্নের অ্যান্সার দিতে পারবো? 5টা প্রশ্নেরই অ্যান্সার এখানে দিতে পারবো। আমি এখানে লিখেছি প্রথমে, হোয়াট ইজ দ্য বন্ড ইল টু ম্যাচুরিটি, এইটাই আমাদের একটু সাইডটার ভিতরে একটা বাদ গেছে, কি ভ্যালু অফ বন্ডটা লেখা হয়নি। ভ্যালু অফ বন্ডটা আগে লিখলে 5টা প্রশ্ন এখানে হয়ে যেত, এটা খেয়াল করা হয়নি, একটা প্রশ্ন বাদ গেছে। তো এখন আমরা যে সাইডটা আছে ওই সাইডটা শিখি, তারপর আবার ভ্যালু অফ বন্ড শেখাবো, 5 নম্বরটা পরের প্রশ্ন দেয়। এন্ড হোয়াট ইজ দ্য ইল টু ম্যাচুরিটি, ইল টু ম্যাচুরিটি রেট কত? ইল টু ম্যাচুরিটির সূত্র আমরা জানি, ওয়াইটিএম সমান সমান ইন্টারেস্ট প্লাস আরভি ব্র্যাকেটের ভিতরে মাইনাস নিট সেল ভ্যালু ভাগ এন হোল ডিভাইডেড বাই আরভি প্লাস নিট সেল ভ্যালু ভাগ 2 ইন্টু 100। এখন নিট সেল ভ্যালু জায়গায় যদি সেল ভ্যালু লেখা হয়, হ্যাঁ খরচ না থাকলে সেল ভ্যালু আর নিট সেল ভ্যালু তো একই, এই জন্য আর কি নিট সেল ভ্যালু না লিখলেও চলে, তবে লিখে দেওয়া ভালো। হিয়ারে ফেস ভ্যালু, ইন্টারেস্ট, আরভি, এখন এগুলো সব লিখতেছি যে ফেস ভ্যালু কত 1000 টাকা, ইন্টারেস্ট অ্যামাউন্ট 12%, কিন্তু সেমি অ্যানুয়ালি বছরে 2 বার, অর্ধেক বছরে হাফ হয়ে যাবে ইন্টারেস্ট। আরভি রিডিউয়েবল ভ্যালু আফটার 10 ইয়ার, 10 বছর পরে যে আরভি কত হবে এটা কিন্তু বলা ছিল না, যার কারণে আমরা আরভি ওই 1000 টাকাই ধরে দেখালাম। এরপরে সেল ভ্যালু 1100 টাকা, নিট সেল ভ্যালু 1100 টাকাই, এন এর মান 10 বছর, ইল টু ম্যাচুরিটি 10 বছর পরে হবে, কিন্তু বছরে 2টা পিরিয়ড, তাই আমরা 2 দিয়ে গুণ করে 20টা পিরিয়ড দেখাই দিয়েছি। সব ক্যালকুলেশন করে দেখি কত পার্সেন্ট আসে, 5.24% আসছে। এখন 5.24%কে এই যে সেমি অ্যানুয়ালির কারণে ডাবল করে এটা 2 দিয়ে গুণ করে দিলাম, 10.48%। সবাই লেখা হয়েছে। এবার আরেকটা প্রশ্ন, হোয়াট ইজ দ্য বন্ড কারেন্ট ইল্ড? হ্যাঁ, কারেন্ট ইল্ডের সূত্র ছোট, উই নো দ্যাট, আমরা জানি কারেন্ট ইল্ডের সূত্র হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই নিট সেল ভ্যালু। এখন নিট সেল ভ্যালু দেওয়া রয়েছে 1100 টাকা। ইন্টারেস্ট অ্যামাউন্ট, ইন্টারেস্ট কত? আমরা যদি 6 মাসের ইন্টারেস্ট দেখাই তাহলে 60 টাকা, ওই 60 টাকাকে 1100তে ভাগ করে 100 দিয়ে গুণ করে আবার ডাবল করে দিলাম। যদি আমি এখানে 120 টাকা লিখতাম 1 বছরের সুদ, তাহলে আর ডাবল করা লাগতো না, ওই 10.90% আসতো। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য বন্ড ক্যাপিটাল গেইন অর লস? হ্যাঁ, ক্যাপিটাল গেইন অর লসের সূত্র আমরা জানি, সেল প্রাইস মাইনাস কল প্রাইস। সেল প্রাইস দেওয়া হয়েছে অঙ্কে 1100 টাকা, কল প্রাইস দেওয়া হয়েছে 1060 টাকা। 1100 থেকে 60 টাকা বাদ দেন, 1060 টাকা মাইনাস করলে 40 টাকা থাকে, এটা গেইন। বুঝতে কারো অসুবিধা হচ্ছে না তো? লিখে ফেলেন এটা। এরপরে 4 নম্বরে আসলাম, হোয়াট ইজ দ্য বন্ড ইল টু কল? এই যে ইল টু ম্যাচুরিটি আর ইল টু কল, প্রথমটা বলেছিল ইল টু ম্যাচুরিটি, আর লাস্টের প্রশ্ন আছে ইল টু কল, একই সূত্র, কল প্রাইসটা ইউজ করব। সবাই একটু দেখি, উই নো দ্যাট
ইনটু কলের সূত্র হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট প্লাস কল প্রাইস মাইনাস নিট সেল ভ্যালু ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই কল প্রাইস প্লাস নিট সেল ভ্যালু ভাগ 2 ইনটু 100। হিয়ারে ফেস ভ্যালু লেখা হয়েছে, ইন্টারেস্ট বের করা হয়েছে 60 টাকা, কল প্রাইস লেখা হয়েছে 1060 টাকা, সেল ভ্যালু 1100 টাকা, নিট সেল ভ্যালু 1100 টাকা। ওই পিরিয়ড কয়টা? এখন কল করা হয়েছে 4 বছর পরে, তাহলে প্রতি বছরে 2টা পিরিয়ড, মোট 8টা পিরিয়ড, তাই 8 লেখা হয়েছে। তো আমরা এন এর মান 8 লিখেছি, সব ক্যালকুলেশন করেছি 5.09, এটাকে ডাবল করে দিলাম অ্যানুয়ালি 10.18%। ইলটু ম্যাচুরিটি হয়েছিল 10.48 আর ইলটু কল হয়েছে 10.18। ব্যাস, ওকে। একটা প্রশ্ন বাকি ছিল, কি প্রশ্ন বলেন তো? ভ্যালু অফ বন্ড, এই কথাটুকু বাকি ছিল, আমরা সেটা দেখাবো এবার। তাহলে 5টা প্রশ্ন আমাদের এই ফরম্যাটে আছে, তা একটা অঙ্কের ভিতরে 4টা প্রশ্ন একবারে হয়ে গেছে। এই সূত্র, এই হচ্ছে প্রশ্ন, এর বাইরে আর কিছুই নেই। অঙ্ক সব থেকে সহজ এই ফরম্যাটটা। টাকা 2000 বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর 1800 টাকা সেল ভ্যালু, দ্য কোম্পানি কুপন রেট 14% সুদের হার অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট, আয়ের মান 15%। প্রশ্ন শেষ। এই প্রশ্নের ভিতরে আমরা কোনো ম্যাচুরিটি পিরিয়ড পাই নাই। প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড, বন্ডের মূল্য নির্ণয় করো। অ্যান্ড ভ্যালু অফ বন্ডের সূত্র 3টা। যদি পরিশোধিত হয় তাহলে বড় সূত্র ইউজ করব, আর যদি অপরিশোধিত হয় তাহলে ছোট সূত্র। অপরিশোধিত আপনি বুঝবেন কি হবে? প্রশ্নের মধ্যে ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া থাকবে না, অপরিশোধিত। আর যদি 5 বছর 7 বছর ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া থাকতো তাহলে সেটা পরিশোধিত হইতো। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড, বন্ডের সূত্র আমরা লিখলাম ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই ডিসকাউন্ট রেট। ইন্টারেস্ট অ্যামাউন্ট হিয়ারে ফেস ভ্যালু লিখলাম 2000 টাকা, ওই 2000 টাকার 14% কত হয়? 280 টাকা, বাস ডিসকাউন্ট রেট 15%, ভাগ করলে 1866 টাকা 67 পয়সা। And what is the current yield? Current yield এর সূত্র হলো interest amount divided by sale price into 100। ইন্টারেস্ট অ্যামাউন্ট আমরা জানি 280 টাকা বের হয়েছে, সেল প্রাইস দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করেছি 15.56%। yield to maturity, interest amount plus redeemable value minus net sale value ভাগ n whole divided by RV প্লাস নিট সেল ভ্যালু ভাগ 2 ইন্টু 100। হিয়ারে ফেস ভ্যালু 2000 টাকা, ইন্টারেস্ট 280, আরবি হলো 2000 টাকা, সেল ভ্যালু 1800, নিট সেল ভ্যালু 1800, ম্যাচুরিটি পিরিয়ড 5 বছর। ক্যালকুলেশন করে 16.84% অ্যান্সার। তিন নম্বরে ডিটারমাইন দ্য ভ্যালু অফ বন্ড XYZ কোম্পানি ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো। কুপন রেট 10% সুদের হার, ফেস ভ্যালু 2000 টাকা, ফেস ভ্যালু 2000 টাকা, কুপন রেট আপনার 10% সুদের হার, এটা ডিসকাউন্ট রেট 15%, ম্যাচুরিটি পিরিয়ড 10 বছর। এই যে ম্যাচুরিটি পিরিয়ড আছে তাহলে এটা পরিশোধিত। প্রশ্ন হয়েছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ বন্ড। ভ্যালু অফ বন্ড নির্ণয় করতে গেলে আমাদের তো 3টা সূত্র। কোন সূত্র ইউজ করবো বলেন? অপরিশোধিত হলে ছোট সূত্রটা অপরিশোধিত সূত্র, আর ম্যাচুরিটি পিরিয়ড থাকলে তো এটা পরিশোধিত, তাহলে পরিশোধিতের বড় সূত্র, আর জিরো কুপন লেখা থাকলে জিরো কুপন বন্ড। এই অঙ্কটা যে ম্যাচুরিটি পিরিয়ড, এটা আমাদের কোনো সন্দেহ নেই, এটা পরিশোধিত, আমরা সব দেখে বুঝতে পারছি 10 বছর ম্যাচুরিটি লেখা রয়েছে। তাহলে আমরা শুরু করি ক্যালকুলেশন অফ ভ্যালু অফ বন্ড। উই নো দ্যাট, আমরা জানি ভ্যালু অফ বন্ড বি সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই ডিসকাউন্ট রেট, ব্র্যাকেট শুরু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার n, ব্র্যাকেট ক্লোজ করেন, প্লাস আর ভি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n। হেয়ারে ফেস ভ্যালু 2000 টাকা, আর ভি কিছু বলা না থাকলে ওই ফেস ভ্যালুর সমান ফেস ভ্যালু যা আর ভি হবে তা 2000 টাকা। ইন্টারেস্ট অ্যামাউন্ট 2000 এর উপরে 10% 200 টাকা,
আর ডিসকাউন্ট রেট 15%, নাম্বার অফ ইয়ার 10 বছর। ব্যাস মানগুলো বসান তো এবার হেয়ার থেকে নিয়ে পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করেন, পাওয়ারের কাজ করেন। হ্যাঁ, এবার ক্যালকুলেশন করে ফলাফল আসছে 1498 টাকা 12 পয়সা, এটাই অ্যান্সার। 4 নাম্বার চলে আসি। আচ্ছা, এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা 3 নম্বরে? না স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 4 নম্বরটা পড়ি। এ বন্ড ফেস ভ্যালু 1000 টাকা ওয়াজ ইস্যু করা হয়েছিল 5 ইয়ার্স এগো, 5 বছর আগে। এট এ কুপন রেট, যার সুদের হার ছিল 10%। দ্য বন্ড হ্যাজ এ ম্যাচুরিটি পিরিয়ড 10 বছর। 10 বছর ছিল কিন্তু ম্যাচুরিটি পিরিয়ড, 5 বছর পার হয়ে গেছে আর সামনে আছে 5 বছর। সামনে যে 5 বছর আছে ওইখান থেকে প্রেজেন্ট ভ্যালু করতে হবে ভ্যালু অফ বন্ড বর্তমান 5 বছর ধরে। 10 বছর আবার লেখা যাবে না কিন্তু। অ্যান্ড অ্যাজ অফ টুডে দেয়ার ফর দ্য 5 ইয়ার্স আর লেফট ফর দ্য ফাইনাল রিপেমেন্ট অ্যাট পার। হ্যাঁ, এটা 5 বছর পরে ম্যাচুরিটি শেষ হবে, তাহলে এখন থেকে 5 বছর, এই 5 বছরে ডিসকাউন্ট করতে হবে। ইফ দ্য কারেন্ট মার্কেট প্রাইস রেট ইজ 14%, তাহলে ডিসকাউন্ট রেট পেয়েছি 14%। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড? এখন প্রেজেন্ট ভ্যালু বর্তমান বন্ডের মূল্য কত? তাহলে ভ্যালু অফ বন্ড এই 10 বছর হলে হবে না, কিন্তু ধরতে হবে 5 বছর। কেন? কারণ 5 বছর তো পার হয়ে গেছে, এখন সামনে যে 5 বছর আছে ওই 5 বছরের বর্তমান মূল্য নির্ণয় করো। উই নো দ্যাট, আমরা জানি ভ্যালু অফ বন্ডের সূত্র, যেহেতু ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া তাই বড় সূত্রটা ইউজ করতে হবে। ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই ডিসকাউন্ট রেট, ব্র্যাকেট খোলো, এবার ব্র্যাকেট শুরু, 1 - 1 ডিভাইডেড 1 + i টু দি পাওয়ার n, ব্র্যাকেট ক্লোজ, প্লাস আরবি ডিভাইড বাই 1 + i টু দি পাওয়ার n। হিয়ারে ফেস ভ্যালু 1000 টাকা লিখেছি, আরবিও 1000 টাকা লিখেছি। ইন্টারেস্ট অ্যামাউন্ট 1000 টাকার উপর 10% 100 টাকা, আর ডিসকাউন্ট রেট 14%, ম্যাচুরিটি পিরিয়ড 5 বছর হবে। ক্যালকুলেশন করেন, এই হেয়ার থেকে মানগুলো নিয়ে সূত্রে পোস্টিং দিয়ে ফলাফল আসছে 862 টাকা 52 পয়সা তার বর্তমান মূল্য, যার 1 বছর 5 বছর পরে ম্যাচুরিটি হবে, তখন ভ্যালু কত হবে? 1000 টাকা, তার বর্তমান মূল্য 862 টাকা। 5 নম্বরে একই প্রশ্ন, হার্টফোর্ড টেলিফোন কোম্পানি, এটা 1000 টাকা ফেস ভ্যালু, আরভি 1000, ইন্টারেস্ট অ্যামাউন্ট 11% করে 110 টাকা, ডিসকাউন্ট রেট আর এন এর মান দেওয়া আছে। এই অঙ্কটাই এন এর মান 3 রকম দেওয়া রয়েছে। বলছে কম্পিউট দ্য প্রাইস অফ দ্য বন্ড ফর দিস, দ্য ম্যাচুরিটি ডেট 30 ইয়ার্স 30 বছর, 15 ইয়ার্স 15 বছর, 10 ইয়ার্স 10 বছর। তাহলে আমরা 30 বছর ধরে একটা অঙ্ক করব, 15 বছর ধরে একটা অঙ্ক করব, 10 বছর ধরে আরেকটা অঙ্ক করব। এই বুঝতে পারছে সবাই? একই সূত্র, নাম্বার অফ ইয়ার একটু পরিবর্তন হবে, তাছাড়া সব ঠিক থাকবে। এ 10% 10 ইয়ার বন্ড, 6000 টাকা ফেস ভ্যালু, হ্যাজ বিন ইস্যু 5% ডিসকাউন্ট। দেখেন তো, 5% ডিসকাউন্টে বিক্রি করা হবে, তাহলে সেল ভ্যালু কিন্তু এখানে ইস্যু করার সময় ইস্যু প্রাইস কমে যাবে। অ্যান্ড রিডিম এবং পরিশোধ হবে যখন 3% প্রিমিয়াম আফটার 10 ইয়ার, 10 বছর পরে, তাহলে আরভি কিন্তু বেড়ে যাবে। ফেস ভ্যালু যে 6000, আরভি কিন্তু 6000 হবে না, 6000 এর থেকে আর 3% বাড়বে, 318 180 টাকা বেড়ে যাবে। ইফ দ্য ভ্যালুয়েশন কস্ট 2% অফ ফেস ভ্যালু, যদি ফেস ভ্যালুর উপরে আনুষঙ্গিক ব্যয় আবার 2% দিতে হয়, তাহলে নিট সেল ভ্যালু আরও কমে যাবে। সেল ভ্যালু থেকে ভ্যালুয়েশন কস্ট বাদ দিলে নিট সেল ভ্যালু হবে। দেন ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ইল টু ম্যাচুরিটি। এবার ইল টু ম্যাচুরিটি সূত্র আমরা জানি, ওয়ারটিএম সমান ইন্টারেস্ট প্লাস আরভি মাইনাস নিট সেল ভ্যালু ভাগ এন হোল ডিভাইডেড বাই আরভি প্লাস নিট সেল ভ্যালু ভাগ 2 ইন্টু 100। হিয়ারে ফেস ভ্যালু প্রথমে লিখে রাখছি 6000 টাকা, ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করেছি 10% করে 600 টাকা, আরভি কিন্তু বেড়ে গেছে, 6000 এর সাথে 3% বাড়ছে, তাই 6180 টাকা হয়েছে। সেল ভ্যালু কমছে কত? 5% কমে গেছে, তাই 95% হয়ে গেছে, অতএব সেল ভ্যালু হয়েছে 5700, এখানে 5700 টাকা। ফেস ভ্যালু এই ভ্যালুয়েশন কস্ট 6000 এর উপরে 2% 120 টাকা। এখন 5700 থেকে 120 বাদ দিলে নিট সেল ভ্যালু হবে 5580 টাকা। ম্যাচুরিটি পিরিয়ড 10 বছর,
সব হিয়ার থেকে মানগুলো নিয়ে পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করে ফলাফল আসছে 11.22%। কি বুঝতে অসুবিধা হয়েছে কারোর? না স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই যে 5টা রিকোয়ারমেন্ট শিখলাম, 6টা অঙ্ক আমরা সমাধান করলাম, এরপরে যতগুলো অঙ্ক আছে সব এই একই, এর বাইরে আর কোনো রিকোয়ারমেন্টও নেই, আর কোনো ইনফরমেশনও থাকে না, সব অঙ্কগুলো সেম। বন্ড ভ্যালুয়েশন একটা ক্লাসও লাগে না, হাফ ক্লাসে হয়ে যাওয়ার কথা। তো আমরা একটা ক্লাস কাটালাম আজকে। এই বন্ড ভ্যালুয়েশনের যতগুলো অঙ্ক আছে সবগুলো দেখে আসবে, প্রথম 10টা অঙ্ক করবে, আর পরে অঙ্কগুলো সব দেখবে। আচ্ছা, আমরা তো অঙ্ক করাইছি 6 পর্যন্তই, তাই না? তা প্রথম দিকে করার দরকার নেই, একই অঙ্ক যেহেতু সবাই দাগাই নেন, তো অঙ্ক করতে হবে লাস্টের এই কয়টা। আমি সাজেশনে দিছি 24 থেকে শেষ পর্যন্ত, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 পর্যন্ত অঙ্ক করবে। ঠিক, 24 থেকে 31 পর্যন্ত, বাস। ওকে।